হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আগামী দিনের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে 36টি শর্ট কোশ্চেন আসে 1 নম্বরের, সেগুলো সলভ করব। দেখো, প্রত্যেকটা কোশ্চেন মাধ্যমিকে আসার মতো ইম্পর্টেন্ট। চলো শুরু করি। যে নিচের কোন জৈব গ্যাসটি গ্রিনহাউস প্রভাব দেখায়? দেখো, এখানে যদি দেখি আমি যে গ্রিনহাউস প্রভাব সবথেকে বেশি দেখায় কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন, তারপর সিএফসি, তারপর ওজোন, তারপর নাইট্রাস অক্সাইড। যেহেতু জৈব বলেছে, তো এদের মধ্যে জৈব একমাত্র মিথেন। ওকে, যদি জৈব না বলতো তাহলে আমরা অপশনটা CO2 সিলেক্ট করতাম, যেহেতু এর প্রভাবটা সবথেকে বেশি। আশা করি আমাদের কৌতূহলটি ক্লিয়ার হলো যে অপশন নম্বর বি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। যে 22 গ্রাম CO2 STPতে পিভি এর মান কত হবে? ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি পিভি ইকুয়াল টু NRT। তো এন মানে কত মোল হবে, ঠিক আছে? তো 22 গ্রাম CO2, ঠিক আছে, আমরা CO2 মানে কত জানি? CO2 ভর কত বলো? যে কার্বনের ভর কত? কার্বনে 12 আর অক্সিজেনে 16 গুণ 2, যেহেতু দুটো আছে, অর্থাৎ 44 গ্রাম। ঠিক আছে, তো আমরা পাচ্ছি 44 গ্রাম ইকুয়াল টু 1 মোল। তো এটা তো 1 মোল, তাই না? এটা হচ্ছে 1 মোল CO2। তাহলে আমরা এখান থেকে 22 গ্রাম যদি বের করে, তাহলে 22 গ্রাম সমান পাবো হচ্ছিল 1/2 মোল, মানে 0.5 মোল। ওকে, তো আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর ডি, 0.5 RT। তাহলে এনের ভ্যালু কত হলো? 0.5 হলো। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছিল পিভি ইকুয়াল টু 0.5 RT। চলো নেক্সট কোশ্চেন। যে 12 গ্রাম ম্যাগনেসিয়াম ফিতাকে পুরোপুরি দহন করে MgO তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? দেখো, এই সমস্ত কোশ্চেনগুলো আমি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে যে ভিডিও করেছি সেখানে করে দিয়েছি। এখানে দেখে নাও যে আমরা বিক্রিয়াটিকে জানি, আমরা জানি 2Mg প্লাস O2, এখান থেকে পাবো হচ্ছিল 2MgO। ওকে, কত গ্রাম বলেছে? ম্যাগনেসিয়াম কত হয় তাই বলো? ম্যাগনেসিয়াম হয় 24 গ্রাম, এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম 24 গ্রাম। তাহলে এটা 12 গ্রাম, তাই তো? তাহলে 2 গুণ 24, তাহলে পাচ্ছি হচ্ছে 48 গ্রাম। কত গ্রাম অক্সিজেন লাগবে, তাই তো? তাহলে এখানে অক্সিজেন লাগছে কত? অক্সিজেনের 16, তাহলে 16 গুণ 2 মানে 32 গ্রাম অক্সিজেন লাগছে। তার মানে 48 গ্রাম এমজিকে দহন করতে 32 গ্রাম অক্সিজেন লাগছে। এখানে কত গ্রাম বলছে? 12 গ্রাম। তাহলে এইটা হচ্ছে 12 গ্রাম, তার মানে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 12 চলে আসছে। তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করো, তাহলে 8 গ্রাম। আমাদের সঠিক উত্তরটি হবে 8 গ্রাম। ওকে, যে এখানে অপশন দেওয়া নেই, তো এখানে যে অপশনটি যদি দেওয়া থাকে তাহলে এটা সঠিক উত্তর হবে 8 গ্রাম। চলো নেক্সট কোয়েশ্চেন। যে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে তা হলো? দেখো এখানে যে এই যে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে গেল, যে প্রতিসরণ হওয়ার ফলে 7টি রং, এই যে বেনিয়া সহকলা, ঠিক আছে, মানে ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে VIBGYOR, ঠিক আছে। দেখো, আলো যাওয়ার কথায় এই রাস্তায়, তাই না? আলো যাওয়ার কথায় এই রাস্তায়। দেখো কোন আলো বিচ্যুতি সর্বাধিক বলেছে। দেখো ভায়োলেটটা সব জায়গায় বেশি বেঁকে গিয়েছে, তার মানে আমাদের বেগুনি। ভায়োলেট মানে বেগুনি, তার বেগুনি আলো বিচ্যুতি কি? সর্বাধিক। আর লাল বর্ণের বিচ্যুতি সব থেকে কম, সর্বনিম্ন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলছে, যে কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন করে মান কত? যে এইটা একটা ধরো অবতল দর্পণ, এমনি ধরো দর্পণ, এটা সমতল দর্পণ নিয়েছে, অবতল দর্পণ নিলে একই রকম হবে। যে একটি অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি
আর এটা হচ্ছে আপতিত রশ্মি। ইনসিডেন্ট রে মানে হচ্ছে আপতিত রশ্মি, আর রিফ্লেক্টেড রে মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে বলো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আপতন কোণের মান কত? আমরা কি জানি? আমরা জানি প্রতিফলন কোণ আপতন কোণের মান সমান হবে, তাহলে এটার মানও 30 ডিগ্রি হবে। একটি আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান কত? এখানে অপশন ছিল, অপশনগুলো দেওয়া হয়নি। এখানে অপশন ছিল 10, বি এর 1, সি এর হচ্ছে 100, আর ডি এর হচ্ছে অসীম। ঠিক আছে, তো একটি আদর্শ, দেখো এখানে আমি অ্যান্সার লিখে দিয়েছি যে অন্তরক হলো এমন একটি পদার্থ যা বিদ্যুৎ পরিবহনে বাধা দেয়। এদের তাপ পরিবাহিতা খুব কম বা প্রায় শূন্য। এখানে যেহেতু আমাদের শূন্য নেই, তাহলে আমরা এটা সঠিক উত্তরটি করে নেব 1। ঠিক আছে, মানে শূন্য খুবই কম হয়, যে এদের মধ্যে সব থেকে কম হচ্ছিল 1, তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে 1। দেখো এখানে কি বলছে, রোধাঙ্কের একক কোনটি? তো রোধাঙ্কের একক হবে ওহম ইন্টু মিটার। ওকে, দেখো এখানে বলে দিয়েছি আমি, যে যতটা সম্ভব বলে দিয়েছে, যে এই যে আমরা কি জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এখানে দেওয়া আছে। এটা একটা সমীকরণ করে দিয়েছে। এই যে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের ডেফিনেশন বলা আছে, এর একক হচ্ছে ওহম ইন্টু মিটার। যে এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা দেওয়া আছে, তো তোমরা এটা বইতে পেয়ে যাবে। আমি জাস্ট এখানে একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, চলো নেক্সট। এটা যদি বের করি আমরা, কীভাবে বের করবো দেখো, বলে দিচ্ছি এটা কীভাবে বের করে দেয়। ঠিক আছে, দেখো এটা কীভাবে বের করবো। আমরা কি জানি? আমরা জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। আমরা রো এগুলো বের করবো, তাহলে রো সমান কত দেবো? রো সমান পাবো আর ইন্টু এ বাই এল। ঠিক আছে, এর প্রত্যেকটা একক বসাবো। আর মানে রোধ, রোধের এককে ওহম, তাহলে ওহম লিখলাম। যেহেতু এখানে মিটারে দেওয়া, এসআই এককে দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল এ মানে কি এরিয়া, এরিয়ার এককে মিটার ইনভার্স, আর এটা লেন্থ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এককে মিটার। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে পাবো ওহম ইন্টু মিটার। তাহলে আমাদের অপশন নম্বর ডিটা সঠিক উত্তর। দেখো কি বলছে, যে 30 ওহম রোধের একটি পরিবাহের মধ্যে দিয়ে 0.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? তো আমরা অলরেডি জানি যে ভি ইকুয়াল টু কত জানি, ভি ইকুয়াল টু আই আর জানি। তো আমাদের ভি বের করতে হবে, পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে। আই কত বলো? আই দেওয়া আছে 0.3 অ্যাম্পিয়ার, তাই না? এখানে আই দেওয়া আছে 0.3 অ্যাম্পিয়ার, আর আর দেওয়া আছে 30 ওহম। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 0.3 গুণ 30 মানে আই হবে 9 ভোল্ট। তাহলে আমাদের অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। যে 1.9 দেখো কি বলছে, যে আলফা বিটা ও গামা রশ্মির আয়নিত করা ক্ষমতার সঠিক ক্রম, যে সঠিক ক্রমটি হবে আমাদের অপশন নাম্বার সি, যে আলফা রশ্মি সব থেকে বেশি, তারপর বিটা, তারপর গামা। ওকে, দেখো এখানে কি বলছে, যে অতি হর্ষ পর্যায়ে মৌলের সংখ্যা কত? যে অতি হর্ষ পর্যায় মানে কোনটা দেখো, যদি আমি এখানে তোমার দেখাই, যে এটা স্লাইডে নিচে নিলাম, যে এইটা মানে যেখানে সব থেকে কম মৌল আছে, দেখো এখানে সব থেকে কম মৌল, এই যে প্রথম পর্যায়, বোঝা গেল? যে হাইড্রোজেন হিলিয়াম দুটো আছে, তার মানে এইটাকে বলছি আমরা অতি হর্ষ পর্যায়। ঠিক আছে, তাই এখানে মৌলের সংখ্যা দুটি, আমাদের অপশন এ সঠিক উত্তর, দুটি। এই কোশ্চেনটা দেখো কি বলছে, যে এমজিও গঠনে কয়টি ইলেকট্রন এমজি পরমাণু হতে ও পরমাণুতে স্থানান্তরিত হয়? দেখো এখানে এমজির কত বলে, এমজির পরমাণু হচ্ছে 12, তার মানে এমজির কত 12 বলছে, আর অক্সিজেন 8, তাই তো? অক্সিজেন হচ্ছে 8, মানে এমজির 12 মানে 2 8 10, আর দুটো থাকে 12,
তার মানে এর দুটো ইলেকট্রনে স্থানান্তরিত হবে, এই যে দুটো ইলেকট্রন, এখানে একটা এখানে একটা, তা দুটো ইলেকট্রন অক্সিজেনে চলে যাচ্ছে, তাহলে এখানে কটি অ্যান্সার হচ্ছে দুটি। পরীক্ষাগারে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়, এটা CaO দ্বারা। ওকে, CaO দ্বারা। নেক্সট, তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া হলো, এটা দেখো অ্যানোড আর এটা ক্যাথোড। ওকে, তো যদি আমাদের এটা অ্যান্সার হবে অ্যানোডে কী ঘটছে, অ্যানোডে অক্সিডেশন, তাই তো? অক্সিডেশন মানে কি? জারণ। অক্সিডেশন মানে এটা হচ্ছে জারণ, তাই তো? আর এটা ক্যাথোড, ক্যাথোডের রিডাকশন মানে কি? এটা ঘটছে বিজারণ। তাহলে আমাদের অ্যানোডে কি ঘটে? অ্যানোডে জারণ ঘটে। যে নিচের কোনটি বক্সাইডের সংকেত? তো এটা হয় বক্সাইডের সংকেত Al2O3 2AS2, এটা হচ্ছে আমাদের বক্সাইডের সংকেত। ওকে, যে নিচের কোন জৈব যৌগের একটি অ্যালডিহাইড? এই যে অ্যালডিহাইড মানে কি? এটা হচ্ছে কার্যকরী মূলক নাম ফরমাইল, তাহলে এখানে CaSO থাকে। তো কোনটাতে CaSO আছে? এটাতে CaSO, তাহলে এই জৈব যৌগের একটি অ্যালডিহাইড। এখানে দেখো CH3O CH3, ও কোথায় আছে? শুধু ও, তার মানে এটা হচ্ছে ইথার গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে ইথার, এটা কি? এটা হচ্ছে ইথার। আর COOH কোথায় আছে? এটা কার্বক্সিল গ্রুপ, এটা তার মানে হচ্ছে এটা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? আর এটা OS, মানে এটা হচ্ছে অ্যালকোহল, এটা কি? এটা হচ্ছে অ্যালকোহল। দেখো এবার আমরা বিভাগ ক্ষয়ের কোশ্চেন দেখব। এখানে টোটাল 21টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মান 1, তাহলে আমরা করবো হচ্ছে 21টা কোশ্চেন করবো, 21 মার্কের। ওকে, দেখো যে বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসটি মূলত ওজোন স্তরের ক্ষয় ঘটায়, ঠিক আছে? তো এটা একটা জাস্ট ছবি দিয়েছি আমি, তো এটা আমাদের মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলে থাকা CFC ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে? যে CFC এটা পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। এটা আমাদের ওজোন স্তরের ক্ষয় ঘটায়। কোন ধরনের কয়লার তাপন মূল্য সবথেকে বেশি? যে কয়লার যে সেমিফেস, 4 রকমের কয়লা আছে। কয়লা কয় প্রকার? কোল মানে কয়লা, কয়লা 4 প্রকার। যে প্রথম কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, লিগনাইট, আর হচ্ছে পেট, ঠিক আছে? তো অ্যান্থ্রাসাইট কয়লাটা সব থেকে উন্নত মানের কয়লা, তো এই কয়লার তাপন মূল্য সবথেকে বেশি। আমাদের অপশন উত্তরটা হবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট। যে বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদানকে? বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদান হচ্ছে মিথেন। বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদান মিথেন, CH4। CGS পদ্ধতিতে আর এর মান লেখো, ঠিক আছে? তো CGS পদ্ধতিতে আর এর মান কত হয়? CGS পদ্ধতিতে আর এর মান হবে 8.314 মাল্টিপ্লাই 10⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইসব ডেটাগুলো মনে রাখতে হবে। CGS পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314 মাল্টিপ্লাই 10⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যদি SI বলতো তাহলে SI জাস্ট শুধু 10⁷ থাকবে না, 8.314 এটা জুল হয়ে যাবে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, দেখো এটা কি বলছে যে 2.4, যে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? 34 গ্রাম অ্যামোনিয়া, দেখো আমি এটা মুছে দিলাম। 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? আগে বলো অ্যামোনিয়া NH3 এর ভর কত? অ্যামোনিয়া মানে হচ্ছে
নাইট্রোজেন হচ্ছিল 14 আর হাইড্রোজেন 3 × 1 3 17 মানে 17 গ্রাম। ঠিক আছে, 17 গ্রাম মানে কত? এটা 1 মোল, তাই না? এর আয়তন কত হবে? এর আয়তন হবে 22.4 লিটার। তাহলে এই 17 গ্রামের আয়তন হচ্ছিল 22.4 লিটার। তাহলে এখন 34 গ্রাম মানে এটা দ্বিগুণ করেছে, তাহলে এখানে ওটা দ্বিগুণ হবে, মানে আমাদের হবে 44.8 লিটার। তার মানে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে 44.8 লিটার। তোমাদের যদি এই কোশ্চেনগুলোর সমস্যা হয় তাহলে তোমরা আমার রাসায়নিক বিক্রিয়া ভিডিওটি দেখো, আমি এখানে সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দিয়েছি। ওকে, দেখো এখানে নেক্সট কোশ্চেন, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি এর লেখচিত্র এঁকে দেখো। তো আমি এখানে দিয়ে দিয়েছি ভি বনাম টি এর লেখচিত্র, তোমরা এটা দেখে নাও, এটা চার্লসের সূত্র থেকে আসে এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, নিচের বিবৃতিগুলির সত্যতা বিচার করো। পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে আমি বলে দিয়েছি, আমি পরম শূন্য অর্থাৎ 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড হলো সর্বনিম্ন সম্ভাব্য তাপমাত্রা, যেখানে কণার গতি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক। এই সূত্রটি যদি সরাসরি প্রয়োগ করা হয় তাহলে পরম শূন্য তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হওয়া উচিত। বোঝা গেল? তবে বাস্তবে, তার মানে এটা অ্যান্সারটা সত্য হবে, ট্রু হবে। বোঝা গেল? তবে বাস্তবে পরম শূন্য তাপমাত্রা পৌঁছানোর আগেই তরল বা গ্যাসীয় অবস্থা রূপান্তরিত হয়। আদর্শ গ্যাস মডেলটি শুধুমাত্র উচ্চ তাপমাত্রা নির্মূলভাবে প্রযোজ্য, যেখানে অণুগুলির মধ্যে আকর্ষণ বল নগণ্য। পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি অণুগুলির মধ্যে আকর্ষণ বল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত ঘটে। তাই বাস্তবে কোনো গ্যাসের আয়তন শূন্য নয়, বরং এটি তরল বা কঠিন অবস্থা থাকে। এটা বাস্তবে। ঠিক আছে, আর এখানে একটা ব্যাখ্যা মোটামুটি দেখে নেবে, তোমরা বুঝতে পারলে বিষয়টি, যে শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান লেখো। দেখো কি বলছে এটা, এখানে একটা ব্যাখ্যা, যে শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়? শূন্য হয়। আর তোমরা ব্যাখ্যাটা দেখে নিও, যে অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। দেখো অবতল দর্পণ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেক ব্যবহার আমি এখানে দিয়েছে, যেমন প্রতিফলক দূরবীক্ষণ, প্রতিফলক তলসে ব্যবহৃত হয়। সোলার কুকারে সৌর বিকিরণকে কেন্দ্রীভূত করে তাপ উৎপাদনের প্রয়োজনে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে সমান্তরাল রশ্মিগুচ্ছ নির্মাণ করার ধর্মকে কাজে ব্যবহার করে রেল ইঞ্জিন, মোটর গাড়ি ইত্যাদি হেডলাইট, সার্চলাইট বা টর্চ নির্মাণের ক্ষেত্রে কাজে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া ডাক্তার ইউজ করে, প্রচুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমরা এখান থেকে দেখে নাও যে কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে, আর তড়িৎ বিভব কীভাবে পরিমাপ করা যায়। দেখো তড়িৎ বিভব পরিমাপ করা যায় ভোল্ট মিটারের সাহায্যে, এটা ভোল্ট মিটার। ঠিক আছে, ভোল্ট মিটারের সাহায্যে তড়িৎ বিভব পরিমাপ করা যায়। এই কোশ্চেনের ব্যাখ্যাটা দেখো নেক্সট স্লাইডে দেখছি আমরা, যে প্রধান অক্ষ কাকে বলে। যে প্রধান অক্ষ দেখো, কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দু বা মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোগ সরলরেখাটাকে বলা হয় ওই দর্পণের প্রধান অক্ষ। এখানে দেখো এই যে একটা গোলীয় দর্পণ আছে, এর যে মেরু এটা, ঠিক আছে, এবং তার যে বক্রতা কেন্দ্র এফ, এই যে এখানে মেরু এবং তার বক্রতা কেন্দ্র মানে সি, এর যে সংযোগের সরলরেখা এটা হচ্ছে প্রধান অক্ষ, মানে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা কোন দর্পণ বলো, আর এটা কোন দর্পণ। ঠিক আছে, তো দুটো দর্পণের ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে, দেখে নাও তোমরা বিষয়টা। কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র ঘটে না। দেখো ওহমের সূত্র কোন কোন বিষয়ের প্রয়োজনে আমি পুরো একটা স্লাইড করে দিয়েছি, এখানে দেখে নাও যে ওহমের সূত্র এইসব বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োজন হয়। যে সমস্ত পরিবাহের ক্ষেত্রে ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ এর অনুপাত স্থির থাকে না,
অর্থাৎ ভি ভ্যারিজাস আই সম্পর্কটি বজায় থাকে না, তাদের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োজন হয়। উদাহরণ অর্ধপরিবাহী ডায়োড, ট্রানজিস্টর, থার্মিস্টর ইত্যাদি। এছাড়া দেখে নেবে এখানে তাপমাত্রা এসব দেওয়া আছে এক্সেট্রা, দেখে নেবে। নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। যে নিউক্লিয় বিয়োজন কিসে ব্যবহৃত হয় বলো? নিউক্লিয় বিভাজন বা বিয়োজন এটা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? পারমাণবিক বোমা, ঠিক আছে। তারপরে নিউক্লিয় চুল্লিতে ব্যবহৃত হয়। যে ড্যাশ হলো নিউক্লিয়াস থেকে নির্গত উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন, তো এটা বিটা কণা হবে। আলফা কণা হচ্ছে পজিটিভ, আলফা হচ্ছে পজিটিভ, বিটা হচ্ছে নেগেটিভ, আর গামা নিস্তরিত, ঠিক আছে? মানে বিটা হচ্ছিল উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন, ঠিক আছে। চলো নেক্সট। যে বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মধ্যে সমতা বিধান করো। দেখো আমি এখানে বলে দিই যে ক্ষার ধাতু, ঠিক আছে? এটা যদি আমি করে দিই, ক্ষার ধাতু কোনটা হবে? ক্ষার ধাতু হচ্ছে প্রথম, একের সাথে এটা বি হবে, ঠিক আছে? মানে ক্ষার ধাতু হচ্ছে 1 নম্বর শ্রেণী। আমি এটা এই স্লাইডটাকে পরে বড় করে বলে দিচ্ছি। দেখো ক্ষার ধাতু হচ্ছে 1 নম্বর শ্রেণী, হ্যালোজেন হচ্ছে 17 নম্বর শ্রেণী। এই হ্যালোজেনটা হবে 17 নম্বর শ্রেণী, ক্ষার ধাতু হচ্ছে 1 নম্বর শ্রেণী, ওকে। চালকোজেন হচ্ছে 16 নম্বর শ্রেণী, এই চালকোজেন হবে 16 নম্বর, আর বাদ হয়ে গেল নিকটোজেন হচ্ছে 15 নম্বর, ঠিক আছে? আমরা যদি এই পিকচারটা দেখে এখানে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবো। এটা যদি আমরা বড় করে দিই, তো এই স্লাইডটা হচ্ছে না, তোমরা এটা পর্যায় সারণী, হ্যাঁ এখানে পর্যায় সারণীতে বলা আছে যে কোনটা কোন। এই যে প্রথম, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু। এই যে এখানে যা আস্তে আস্তে যাবতে হয়েছে, এটা তোমার এখানে এই যে 15 নম্বর, এই যে 15 নম্বর, এই যে 17 নম্বর, আর এই যে 16 নম্বর, ঠিক আছে? এই 15 নম্বরে কী আছে? 15 নম্বরটাকে আমরা বলছি হচ্ছে নিকটোজেন, 15 নম্বরটাই নিকটোজেন। আর 16 নম্বরে যে 16 নম্বর যেগুলো, এই 17 নম্বর যেগুলো আছে সেগুলো হ্যালোজেন, ঠিক আছে? আর চালকোজেনটা 16 নম্বরকে, 16 নম্বর শ্রেণীটাকে বলছি আমরা চালকোজেন। দেখো এই কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছিল। যে বিশুদ্ধ তড়িৎদ্বয়ী যৌগে অণু গঠিত হয় না, এই স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে? কারণ কি, ধরো Na প্লাস প্লাস Cl মাইনাস, এগুলো একসাথে মিলে NaCl গঠিত হচ্ছে, মানে এগুলো জালক আকারে থাকে, NaCl একটা জালক আকারে থাকে, তো এখানে নিশ্চয় অণু গঠিত হচ্ছে না, তার মানে স্টেটমেন্টটা সত্য। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো পদার্থের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়? তড়িৎ এটা যেহেতু নিকেলের উপর প্রলেপ দিচ্ছে, তা নিকেল সালফেট, NiSO4, নিকেল সালফেট ইউজ করা হয়, ঠিক আছে? নিকেল সালফেট ইউজ করা হয়। যে তড়িৎ বিশ্লেষণকালে কার দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণকালে এটা আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। আয়ন মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। যে ক্যাটায়নগুলি তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎ দ্বারা জমা হয়? এটা শূন্যস্থান পূরণ। এটা ক্যাটায়নগুলি ক্যাথোডে জমা হয়, ক্যাটায়নগুলি ক্যাথোডে জমা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে অ্যামোনিয়া গ্যাস লিক হলে চোখে মুখে জলে ঝাপটা দিতে বলা হয় কেন? যে এগুলো তোমাদের বইয়ে আছে, কোশ্চেনগুলো দেখে নেবে, হ্যাঁ মোটামুটি। যে অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত তীব্র ক্ষারীয় এবং
চোখে ও শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি করে। এটি জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। লিক হলে চোখ মুখে জলে ঝাপটে দিলে অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত হয়ে প্রশমিত হয় এবং চোখ ও শ্বাসনালীর ক্ষতি কম হয়। ঠিক আছে, এই জন্য জলে ঝাপটা দিতে বলা হয়। যে একটি গ্যাস লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে কালো করে দেয়। গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তোমরা যদি হাইড্রোজেন সালফাইডের সঙ্গে লেড অ্যাসিটেট বিক্রিয়া দেখো তাহলে তোমরা এখানে পাবে। যুক্তি সহ বলো, এখানে দেখো আমি বলে দিয়েছি, এখানে বিক্রিয়াও বলা আছে। ওকে, এখানে বোঝানোর কিছু নেই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। যে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে অতি দ্রুত নাইট্রোজেন গ্যাস চালানো করলে উৎপন্ন পদার্থটির নাম কি? উৎপন্ন পদার্থটি ক্যালসিয়াম সায়ানাইড। ঠিক আছে, CaCN2 ক্যালসিয়াম সায়ানাইড উৎপন্ন হয়, সায়ানামাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তো এখানে দেখে নাও বিক্রিয়াটা আমি এখানে বলে দিয়েছি। নেক্সট, যে CH3 ট্রিপল বন্ধন CH এর আইইউপ্যাক নাম কত? এখানে কটা কার্বন আছে? একটা কার্বন, দুটো কার্বন, তার মানে হচ্ছিল মিথ ইথ, তাই না? (2.17) এটা দুটো কার্বন আছে, তার মানে ইথ হবে আর প্লাস আইন হবে, তার মানে আমাদের অপশনটা হবে ইথাইন। ঠিক আছে, এর আইইউপ্যাক নাম হবে ইথাইন। চলো নেক্সট, যে কার্বন ব্ল্যাক তৈরিতে কোন যৌগ কাজে লাগে? এটা কার্বন ব্ল্যাক তৈরিতে আমাদের মিথেন CH4 মিথেন কাজে লাগে। যে এটার নাম কি? দেখো এখানে যদি আমরা লিখি CH3CH2COOH, তার মানে একটা, দুটো, তিনটে, তার মানে প্রোফ প্লাস এখানে কি থাকবে? এখানে সব এক বন্ধন থাকবে। যদি গঠনটা করে, এটার নাম হবে CH3CH2COOH। যদি আমরা নামটা লিখি তাহলে এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড হবে, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। যেহেতু শর্ট কোয়েশ্চেন তাই আমি তোমাদের এখানে কিছু শেখাচ্ছি না। তোমরা যদি আইইউপ্যাক নাম সময় তোমাদের কোনো সমস্যা হয় তো আমার তৈরি করা ভিডিওতে তোমরা যাও, ওখানে গিয়ে তোমরা আইইউপ্যাক নাম সম্বন্ধে সমস্ত কিছু দেখতে পাবে, তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে।